আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনাম। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের পর কমে এসেছে বিএসএফের পুশ ইন। অন্তর্বর্তী সরকার সময়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় দুদেশ, মন্তব্য তথ্য উপদেষ্টার। বিশাল বাজেটে মিলছে না আয় ব্যয়ের হিসেব, উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য অর্জন নিয়ে সংশয়। নিম্নবিত্তের স্বস্তি নিশ্চিতই মূল চ্যালেঞ্জ। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ব্যয় করার ক্ষেত্রে এটা কি অতি প্রয়োজনীয় কি না? কারণ যেখানটায় আমাদের রাজস্ব আদায় তো রাতারাতি তো আর রাজস্ব বাড়বে না। রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা খুনের ঘটনায় 2 জন গ্রেফতার। ফুটপাতের দোকানে চাঁদা নিয়ে বিরোধীর জেরে হত্যাকাণ্ড, জানালো ডিএমপি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে। এই সমস্ত প্রাপ্ত তথ্য প্রমাণাদি পর্যালোচনা করে ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামে আজ আরও 2 শিশুর মৃত্যু। বড় অংশেরই প্রাণ ঝরেছে টিকা নেয়ার আগে। ভ্যাকসিনের বয়সসীমা এগিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এখনো। টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা, চালক সহ নিহত 4। গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 1 জনের। শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। তবে গত 24 ঘন্টায় সীমান্তগুলোতে নতুন করে আর কোনো পুশ ইন চেষ্টার খবর পাওয়া যায়নি। লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, মেহেরপুর ও পঞ্চগড়ে সাম্প্রতিক ঘটনাগুলোর পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তগুলোতে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক পাহারায় রয়েছেন। কোনো কোনো এলাকার বাসিন্দারা রাত জেগে পাহারাও দিচ্ছেন। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। সহকর্মী আবদুল্লাহ তুহিন রয়েছেন পঞ্চগড় সীমান্তে, যাচ্ছি তার কাছ থেকেই জানবো পুশিনের খবরাখবর। তুহিন, দিল্লি বৈঠকের প্রভাব কতটা দেখা যাচ্ছে সীমান্তে? বিএসএফ বিজিবি যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেটির প্রভাব পুশিন ঠেকাতে বিজিবির নজরদারি আগের মতোই রয়েছে কিনা একটু জানাবেন সবশেষ খবরাখবর। রবিন, আমি এই মুহূর্তে একেবারেই বাংলা বান্ধার খুব কাছে তেঁতুলিয়ার যেই ডাকবাংলো পয়েন্ট বলা হয় সেই ডাকবাংলো পয়েন্ট, আমার পেছনে সীমান্ত একদম শূন্য রেখা বরাবর আমরা বিজিবিকে টহল দিতে দেখছি। ঠিক একই রকম নজরদারি কিন্তু পুরো এলাকা জুড়ে, অর্থাৎ 274 কিলোমিটার সীমান্ত এলাকা আছে এই পঞ্চগড়ে, যেখানে 3টি ব্যাটালিয়ন এখানে কাজ করছে। আপনি গত কয়েকদিনের যে উত্তেজনাপূর্ণ এলাকা, যে ঠাকুরগাঁও সীমান্তের যে উত্তেজনা ছিল, সেই উত্তেজনা কিন্তু গত 70 ঘন্টা পর সেখানে উত্তেজনা কিছুটা কমেছে। কিন্তু বিএসএফ যে কোনো সময় যে কোনো পয়েন্ট দিয়ে আবারও পুশ ইন করার চেষ্টা করতে পারে, সেই বিষয়টি কিন্তু আমরা এলাকাবাসীর কাছ থেকে আশঙ্কার কথা বারবার শুনছি এবং বিজিবিও একই কথা বলছেন যে আমরা কোনো দিকেই নজরদারির বাইরে রাখতে চাই না, কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। তাদের আরেকটি কারণ বলছে যে এই এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে পাহাড়, নদী, টিলা, জঙ্গল, চা বাগান, সেই সাথে প্রচুর বৃষ্টিপাত হয়। দিনের বেশিরভাগ সময় এখানে মুষলধারে বৃষ্টির সময় আরেকটি সুযোগ তারা হয়তো পেতে পারে, এরকম আশঙ্কা করছে। গতকাল বিকেলেও একজন প্রতিবন্ধী বলে একটা লোককে জোর করে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এলাকাবাসী তার সাথে কথা বলার চেষ্টা করেছেন, তারা বলছেন না, সে পাগল, সে একটু প্রতিবন্ধী টাইপের, এই কারণে সে শূন্য রেখা অতিক্রম করে চলে এসেছিল, আবার তাকে ফিরিয়ে নিয়ে গেছে। যদিও এটাকে পুশকিন বলা হচ্ছে না, বিজিবিও বলছে না এটা পুশকিনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এলাকাবাসী সন্দেহ করছে যে এরকম সন্দেহভাজন পাগল এই পর্যটন এলাকায় বেশ কিছু পাগলকে তারা দেখতে পাচ্ছেন ইদানিং, যারা কথা বলে না মানুষের কাছে, কিন্তু মধ্যবয়সী লোকজন, তারা সুস্থই মনে হচ্ছে, কিন্তু তারা ইচ্ছা করে কথা বলছে না, পাগল সেজে এলাকায় ঘোরাঘুরি করছেন। এই বিষয়গুলো মাথায় রেখেই বিজিবি যেন তাদের প্ল্যান সাজায় বা তাদের দিকেও নজরদারি করা হয়, সেই বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য এলাকাবাসী বিশেষ অনুরোধ করেছে। তারপর আমরা যেই কাঁটাতারের বেড়াবিহীন যে সীমান্ত এলাকা এখানে বেশ কয়েকটি আছে, সেটি ছাড়াও অন্যান্য এলাকায় বিজিবি রাত দিন এলাকাবাসীকে নিয়ে সতর্ক পাহারা দিচ্ছে, যেটা সন্তোষজনক বলেই মনে হচ্ছে।
অনেক ধন্যবাদ সহকর্মী আব্দুল্লাহ তুহিন। সীমান্তে যে পুশিন হচ্ছে সেটা ইচ্ছাকৃত নয় বলেই বিশ্বাস করে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দুপুরে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের যে সম্পর্ক হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে চায় দুদেশ। আরও বলেন, ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পুশিন করছে না, এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা প্রভাব। পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই ধরনের বিষয় ছিল, তবে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ডক্টর জাহেদ। এই সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে, তাই যে কারো নির্বাচন করার সুযোগ থাকবে। জানান, কারো বিরুদ্ধে মামলা থাকলেও নির্বাচন করতে পারবে। মিলছে না আয় ব্যয়ের হিসাব। যতই দিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে জীবন ধারণ, স্বল্প আয়ের মানুষদের বেঁচে থাকাই কঠিন। এমন বাস্তবতায় বিশাল বাজেট দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার, যার আকার 9,38,000 কোটি টাকা। স্বাভাবিকভাবেই বড় হয়েছে ঘাটতির অঙ্ক, ধরা হয়েছে উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য, যা অর্জন নিয়ে যথেষ্ট সংশয় আছে। বিশ্লেষকরা বলছেন, নিম্নবিত্তকে স্বস্তি দেওয়াই হবে বাজেটের মূল চ্যালেঞ্জ। রিমন রহমানের রিপোর্ট। শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ, নষ্ট হয়েছে কর্মক্ষমতা, স্বামী থেকেও যেন নেই, ছোট্ট সন্তান ধরেছে সংসারের হাল। ব্যয় বাড়লেও সীমিত হয়েছে আয়ের সুযোগ, জন্ম থেকে বস্তিতে বসবাস। কিন্তু এমন দুর্দশা আর দেখেনি এই নারী। জানালেন, বাজেটে কি গরিবদের ভাগ্য বদলাবে? গরিব একটু সাহায্য করুক, আর যদি গরিবদের যদি সে সাহায্য করে, যদি দিতে পারে, সে নিজের হাত দিয়ে দেউ। যারা আছে তারা পায়, আর যারা নাই, সর্বহারা, তারা কিছুই পায় না। আমার মতন অনেক মানুষ আছে এখানে গরিব, যা করার মতন না। মূল্যস্ফীতির পারদ এখন ঊর্ধ্বমুখী, অর্থাৎ পণ্য এবং সেবার প্রকৃত দামের চেয়ে 9% বেশি ব্যয় করছে মানুষ। ব্যয়ের চাপে পড়েছে দেশের 4 থেকে 5 কোটি মানুষ। পভার্টির কারণটা কি? মূল কারণ হচ্ছে আমাদের কোভিড সময় থেকেই অর্থনীতি একটা সংকটকাল অতিক্রম করছে। দারিদ্র্য বিমোচন এটা রাতারাতি বিষয় নেই, এটা দুটো কাজ এখানে করণীয়। অর্থনীতির বিকাশটা করা যাবে কিনা, সেখানে আপনার একটু উদ্ভাবনী চিন্তা প্রয়োজন, নতুন প্রবৃদ্ধির চালক দরকার। ইচ্ছার কোনো কমতি নেই, তবে অর্থের সীমাবদ্ধতা এক কঠিন বাস্তবতা। এজন্য স্বাদ আছে, সাধ্য নেই অবস্থা। তারপরও বিশাল বাজেটের পথে নতুন সরকার। ব্যয় বিভাজনের লক্ষ্য করলে দেখা যায়, পরিচালন ব্যয়ে 67% অর্থ রাখা হচ্ছে। এছাড়া এডিপি, ঋণ ও অগ্রিম এবং খাদ্য হিসাবে যাবে অর্থ। বাজেট যত বড় করার চিন্তা হচ্ছে, ততই বড় হচ্ছে ঘাটতির অঙ্ক। সবকিছু ঠিক থাকলে প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হতে পারে 2,43,000 কোটি টাকা। যে অর্থটা ব্যয় করা হচ্ছে, এটা কি সত্যিকার অর্থে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ব্যয় করার ক্ষেত্রে এটা কি অতি প্রয়োজনীয় কি না? কারণ যেখানটায় আমাদের রাজস্ব আদায়, তো রাতারাতি তো আর রাজস্ব বাড়বে না। ধরা হচ্ছে, বড় রাজস্ব আয়ের লক্ষ্য, বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানের সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের উপর, তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস। অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্রে আমদানি রপ্তানি শুল্ক, মূল্য সংযোজন কর বা ভ্যাট ও আয়কর এবং ভ্রমণ করে থাকছে নির্ভরতা। বাজেটে ব্যাংক খাত থেকে ধরা হচ্ছে বড় ঋণ লক্ষ্য, যার আকার দাঁড়াতে পারে 1,20,000 কোটি টাকা। বাংলাদেশের কর জিডিপি হার দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন নয়, এটা সারা পৃথিবীতে তলানির দিকে। তার মানে হচ্ছে যে এটার থেকে বেরিয়ে আসতে হবে, অর্থনীতিতে গতি সঞ্চার করা, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো, অর্থাৎ বিনিয়োগ বাড়ানো, উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান তৈরি করা। দরিদ্র মানুষদের সুরক্ষা সহায়তা কর্মসূচি বড় হচ্ছে, তবে দরকার সঠিক নীতি গ্রহণ। নানা সংকটের কারণে দীর্ঘ সময় ধরে দেশের মানুষের আয় তেমন বৃদ্ধি পায়নি, পক্ষান্তরে বেড়েছে মূল্যস্ফীতি। সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে, আগামী বাজেট হবে অন্তর্ভুক্তিমূলক এবং সাধারণ মানুষের জন্য। প্রত্যাশা, দেশে স্বস্তি ফিরুক, ভালো থাকুক সব মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাজেটে শুল্ক কর কাঠামোতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। কর ছাড়ে মনোযোগ দেওয়ার পাশাপাশি খুঁজে বের করা হয়েছে নতুন নতুন খাত। ব্যক্তি করমুক্ত আয়সীমা কিছুটা বাড়লেও পরের স্ল্যাবে আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে হার। 60 ধরনের নিত্যপণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব করা হতে পারে, এতে কিছুটা স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ। ব্যক্তি করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা থেকে বৃদ্ধি করে হচ্ছে 3,75,000 টাকা।
পরের স্ল্যাবে পরবর্তী ৩ লাখ টাকা আয়ে ৫% পরিবর্তে কর দিতে হবে 10%। কিডনি রোগীদের ডায়ালিসিস ফিল্টারে আগাম কর দিতে হবে না, এতে রোগীদের সাশ্রয় হবে ৬০০ টাকা। সিগারেটের শলাকা প্রতি বৃদ্ধি করা হচ্ছে দাম, স্ট্যাম্পে বসবে কিউআর কোড। রপ্তানিতে বিদ্যমান উৎসে কর কমছে, মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে 22 ধরনের উপকরণে এআইটি কমবে। স্থানীয় উৎপাদিত ভোজ্য তেলে 10 বছর কর অব্যাহতি দেওয়া হতে পারে। স্বর্ণ ও স্বর্ণালংকার এআইটি কমতে পারে। ইলেকট্রনিক গাড়ি আমদানি এবং চার্জিং পোর্ট স্থাপনে প্রত্যাহার হবে এআইটি। শিল্পের কাঁচামাল আমদানিতেও কমতে পারে এআইটি। কম্পিউটার ও যন্ত্রাংশ আমদানিতে কমতে পারে কর। আইসিটি পণ্য, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশনে আয় করমুক্ত হবে। মোবাইল সিমে বাতিল হচ্ছে 300 টাকার কর। কাজু বাদাম, দামি মাছ, দেশি মদ, প্রসাধনীর দাম বাড়তে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। সকাল 10টা থেকে শুরু হওয়া একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প তোলা হয়েছে। ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৮,১০৬ কোটি টাকা। অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ জ্বালানি, সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের আগেই প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় 800 একর জমিতে চীনা অর্থনৈতিক জোন স্থাপন প্রকল্প অনুমোদন পেতে পারে এই সভায়। এছাড়াও শিশু স্বাস্থ্য সুরক্ষা আরও শক্তিশালী করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প 2 নামে নতুন প্রকল্প প্রস্তাব উঠছে একনেকে। প্রকল্পটি বাস্তবায়নে আগামী জুলাই থেকে 2028 জুনের মধ্যে সময় ধরা হয়েছে এবং সম্ভাব্য ব্যয় নির্ধারিত হচ্ছে 344 কোটি টাকা। আনোয়ারা, বাঁশখালী, চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণ সহ আরও কয়েকটি বড় প্রকল্প অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হচ্ছে। একনেকের খবরাখবর জানবো সহকর্মী আরফিন শাকিলের কাছ থেকে, যুক্ত হচ্ছেন সচিবালয় থেকে। শাকিল, বৈঠক কোন পর্যায়ে রয়েছে? অনেক আগেই তো আসলে শুরু হয়েছে, আর কি কি প্রকল্প আজকের একনেকে উপস্থাপিত হচ্ছে একটু জানাবেন। ধন্যবাদ রবিন। রবিন, আপনি জানেন যে আজকে 1টা নাগাদ পর্যন্ত এই একনেকের বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে এখনও বৈঠক শেষ হয়নি, কারণ বৈঠকে যারা অংশ নিয়েছেন তারা কেউই বের হননি। যতদূর আমরা জানতে পেরেছি বৈঠকটি এখনও চলছে নির্ধারিত সময় পার হওয়ার পরও। মূলত আজকের এই বৈঠকে সবচেয়ে বেশি যে বিষয়, যে প্রকল্পটি নিয়ে আলোচনা হচ্ছে, 2016 সালে তৎকালীন সরকারের সঙ্গে চীনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি চট্টগ্রাম আনোয়ারায় চীনা অর্থনৈতিক জোন, সেটি আজকে পাশ হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন এই প্রকল্পটি বাংলাদেশে হওয়া নিয়ে এক ধরনের অচল অবস্থা ছিল, সেটি অবশেষে কাটলো এবং আজকের এই একনেক সভায় সেটি যদি পাশ হয় সেক্ষেত্রে বাংলাদেশের চীনা অর্থনৈতিক জোনের তৈরির যে কার্যক্রম সেটি শুরু হবে এবং প্রধানমন্ত্রী আসন্ন চীন সফরের আগে এটি প্রকল্পটি পাশ করার বিষয়ে এক ধরনের কূটনীতিক সমঝোতাই মূলত দেখা হচ্ছে। এর পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্প যেগুলো স্থানীয় সরকার থেকে শুরু করে অন্যান্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সেগুলো পাশ হবে। তবে 12টি প্রকল্প পুরোপুরি হয়তো আজকে পাশ হবে না, তার মধ্যে কয়েকটি আরও বেশি পরীক্ষা নিরীক্ষা করার জন্য সেগুলো ফেরত পাঠানো হতে পারে। এর বাহিরে খানিক বাদেই যেহেতু এক নির্ধারিত সময় পার হয়েছে, ধারণা করা হচ্ছে হয়তো 1:30 বা 35 নাগাদ বৈঠকটি শেষ হবে। এরপর সরকার তরফ থেকে সরকারের একজন মুখপাত্র আসবেন, তিনি এসে গণমাধ্যমের কাছে আজকের এই একনেক সভা নিয়ে রবিন তাদের যে বক্তব্য, সেই যে অবস্থান সেটি তারা তুলে ধরবেন। সব মিলিয়ে খানিক বাদে হয় রবিন আপনাদেরকে সেই খবর নিঃসন্দেহে জানাতে পারবো। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী আরিফিন শাকিল সচিবালয় থেকে। উন্নয়ন বাজেট বাস্তবায়নে নতুন পথে হাঁটতে চায় সরকার, যেখানে নেই মেগা প্রকল্পের ছড়াছড়ি। অবকাঠামোর চেয়ে গুরুত্ব পাবে মানব সম্পদ। মন্ত্রণালয়ের জবাবদিহিতা আদায়ে চালু হবে ডিজিটাল মনিটরিং সিস্টেম। এমন বেশ কিছু পরিবর্তন আসছে নতুন বাজেটে। পরিকল্পনা কমিশন বলছে বিভিন্ন মন্ত্রণালয়কে গতানুগতিক কাজের ধারা থেকে বের করে আনা জরুরি। তৈরি হবে প্রকল্প পরিচালকদের আলাদা পুল। সেসবের খবর জানাচ্ছেন বিস্তারিত তৌহিদ হোসেন। দেশে প্রতিনিয়ত বাড়ছে অনুন্নয়ন ও পরিচালন ব্যয়ের চাপ, তাই প্রতি বছর কাগজে কলমে বাজেটের আকার বাড়লেও হোঁচট খায় উন্নয়ন বরাদ্দ। শেষ পর্যন্ত অনেক প্রকল্প শুরু হয়ে শেষই হয় না, বরাদ্দ জোটে না অসংখ্য কর্মসূচির ভাগ্যে। ফলে প্রশ্ন থেকেই যায় বাজেটের গুণগত পরিবর্তন নিয়ে। 20 বছর পর সরকারের দায়িত্ব বিএনপির কাঁধে, তাই আগামী বাজেটে উন্নয়ন প্রকল্প নিয়ে আলাদা কিছু ভাবতে চান নীতি নির্ধারকরা। সেজন্য তৈরি হয়েছে একগুচ্ছ নতুন স্ট্র্যাটেজি। চলতি জুনেই চলমান 314টি প্রকল্প শেষ করার ভাবনা সবার আগে। সেজন্য অর্থ বরাদ্দ হচ্ছে দ্রুত। 80টি প্রকল্প ছেড়ে দেওয়া হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায়। বাড়তি গুরুত্ব পাবে জলবায়ু পরিবর্তন। প্রকল্প তদারকিতে ব্যবহার হবে ডিজিটাল প্রজেক্ট প্রসেসিং সিস্টেম বা পিপিএস।
বিভিন্ন মিনিস্ট্রি বিভিন্ন ধরনের সিমিলার টাইপ অফ প্রজেক্ট চালায়, সেগুলোকে যাতে একটা প্রোগ্রামের আওতায় আনা যায়, আনলে পরে আমাদের যে ফ্রেমওয়ার্কের মধ্যে যে পিলার এবং পিলারের আন্ডার ক্লাস্টার আছে, ক্লাস্টারের মধ্যে ফিট করলে তাহলে দেখা যাবে, তাহলে তার রেজাল্ট আউটকামটা আমরা মনিটর করতে পারবো। সরকারের উচ্চ মহল থেকে এখন কঠোর নির্দেশনা আছে যে খুব জরুরি না হলে হাই কস্ট কোনো ফাইন্যান্সিং না নেওয়ার জন্য, সেটা দেশি হোক বিদেশি হোক, এবং যে ভ্যালু ফর মানি যাতে এনশিওর হয়, যেটা আমার অর্থমন্ত্রী মহোদয় সবসময় বলছেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট যাতে বেশি আসে সেরকম প্রজেক্টগুলোকে সিলেক্ট করা হবে। পরিবর্তন আসে এডিপি বাস্তবায়নের দর্শনেও। অনুমোদিত খাতের বাইরে টাকা খরচ করা যাবে না অন্য কোনো কাজে। পাবলিক মানি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসরণে কঠোর নির্দেশনা পেয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগ। বিদেশি ঋণের প্রকল্পে সরকারের পক্ষ থেকে ম্যাচিং ফান্ড বা সমপরিমাণ অর্থায়ন নিশ্চিতে থাকবে জোরালো চেষ্টা। প্রাক সমীক্ষা ছাড়া নেওয়া যাবে না কোনো বড় প্রকল্প। যতগুলো প্রকল্প ওনারা বাদ দিচ্ছেন, সেই প্রকল্প কোনো না কোনো পার্টির, কোনো না কোনো এমপির কনস্টিটিউয়েন্সিতে কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছিল। সুতরাং তারা দেখবেন যে তাদের ওখানে প্রকল্প বাদ দেওয়া হয়েছে। সুতরাং ওই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা ওনারা মেথোডোলজি এবং স্বচ্ছতা সম্ভব হলে প্রকল্প ধরে ধরে ওনারা এটাকে সংক্ষেপে হলেও এটাকে ওনারা পাবলিক করবেন, এক্সপ্লেইন করবেন এবং সেইটার জবাবদিহিতার জন্য রেডি থাকবেন। কিছুদিন আগে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় চূড়ান্ত হয়েছে ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যার চূড়ান্ত অনুমোদন হবে আসছে বাজেট অধিবেশনে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে ফুটপাতের দোকানের চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে নিহতের স্বজনদের দাবি, রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর নেতৃত্বেই এই হত্যাকাণ্ড। রাজধানীর মৌচাকে ফুটপাতের দোকানের চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে থানা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সোমবার রাত ৮টার দিকে মৌচাক আনারকুলি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। সারা জীবন জেলের ভিতরে খালি গেছি আর আইছি কষ্ট করতে করতে। নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় আনারকুলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে বিল্লালের ভাগিনা মোবারককে মারধর করে। এই ঘটনার পর মোবারক তার মামা বিল্লালকে ডেকে আনেন। এরপর আনারকুলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনার সালিশ বৈঠক হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর সাথে তর্কাতর্কি হয় বিল্লালের। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ। আমার ফুয়া তবে আকাশ বাইরে মারতে নিছে, কিন্তু আকাশ বাইরে সরে গেছে, পারে নেই। পরে ৪-৫ জনে মিলে আমার আব্বুরে ধরে সাইডে নিয়ে গেছে। পরে আরেকজন ছিল, ও কি করছে, গিয়া বুকের ভিতরে ডাইরেক্ট ছুঁইটা দিয়ে পাল মাইরা দিয়া দৌড় দেওয়া চলে গেছে। শরীরের কোথাও আঘাত করা হয় নাই, মারার জন্য মৃত্যু নিশ্চিতের জন্য একবারে হাড়ের উপর আঘাত করা হয়েছে, মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং তাকে ডেকে নেওয়া হয়েছে। এবং তাকে ডেকে নিছে কে? রমনা থানা যুবদলের আহ্বায়ক বাবু। আমরা এটা সুস্থ তদন্ত করে আমরা যে করছে তার ফাঁসি চাই। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান রমনা থানার সহকারী কমিশনার মাজহারুল ইসলাম। বলেন, তদন্ত করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মামলা আমরা বিটল পরিবারের সাথে আমাদের কথা হয়েছে, আমরা অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই মামলা গ্রহণ করব। আর মামলা গ্রহণের আগে থেকেই আমরা কাজ শুরু করেছি এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে যাতে দ্রুততার মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমরা খুবই বদ্ধপরিকর। এই ঘটনায় যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত এবং অভিযুক্ত বাবুকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর একটি বাস কাউন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগে দল থেকে বহিষ্কার ও গ্রেফতার হন নিহত বিল্লাল হোসেন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বিল্লাল হোসেন তালুকদার হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। রিয়াজুল ইসলাম ও আল আমিন মাহিন নামে 2 জনকে মুন্সিগঞ্জ রাজধানী ঢাকা থেকে আটক করে রমনা থানা পুলিশ। হত্যার ঘটনায় রমনা থানায় মামলা করেছে নিহতের পরিবার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিসি মিডিয়া NM নাসিরউদ্দিন এই তথ্য জানান। প্রাথমিকভাবে তদন্তে পুলিশ জানায় ফুটপাতের দোকানের চাঁদা নিয়েই বিরোধ ছিল। স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম ও তার অনুসারীদের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে এই ঘটনা ঘটে। সমস্ত প্রাপ্ত তথ্য প্রমাণাদি পর্যালোচনা করে ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হচ্ছে রিয়াজুল ইসলাম এবং আরেকজন হচ্ছে আল আমিন মাহিন। এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে এখনও সই করেননি বিচারক। বিচারকের সই শেষে মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানোর কথা রয়েছে আজ। এর আগে রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিন বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ের প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এরপর সোমবার আসামি সোহেল ও স্বপ্নাকে কন্ডেম সেলে নেওয়া হয়। গত 1 জুন আলোচিত এই মামলায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরদিন 2 জুন এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর ওই দিনই মামলার 18 সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এছাড়া 3 জুন আত্মপক্ষ সমর্থনী শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য দিন ধার্য করা হয়। 4 কার্যদিবসে বিচার কাজ সম্পন্ন হয় এই মামলার। লালমনিরহাটে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের বাবা। গতরাতে আদিতমারী উপজেলার সারপুকুর বাজারে এই ঘটনা ঘটে। নিহতের নাম লিয়াকত আলী লাদেন। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে লাদেন রাব্বি সহ কয়েকজন বাজারে আড্ডা দিচ্ছিল। এ সময় লাদেনকে নেশাখোর বলে রাব্বি। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাব্বিকে থাপ্পড় দেয় লাদেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়। নিহতের স্বজনদের অভিযোগ, গতরাতে বাজারে যাওয়ার সময় লাদেনের উপর হামলা চালায় রাব্বির বড় ভাই। ছুরিকাঘাত করে তাকে গুরুতর জখম করে। আহত অবস্থায় হাসপাতালে নিলে লাদেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় নিহতের স্বজন প্রতিবেশীরা। হাম উপসর্গে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম ও উপসর্গে প্রাণ গেছে 67 জনের। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 48 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 258 রোগী। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহেও মৃত্যু হয়েছে 1 জনের। 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি 36 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালেও। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। টিকা না পাওয়া শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে হাম। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের 47টি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। দেখা গেছে হামে মারা যাওয়া 61% শিশুর মৃত্যু হয়েছে টিকা নেয়ার বয়স হওয়ার আগেই। আর যাদের বয়স হয়েছে তারাও নানা কারণে টিকা পায়নি। হাসান মিসবার প্রতিবেদন। আলতো পায়ে সবে হাঁটা শুরু, তখনই যেন সেই পায়ে বেড়ি পড়ায় এক ভাইরাস টেনে নিয়ে যায় হাসপাতালের 4 দেয়ালের ভেতর। 4 দিনের মাথায় মৃত্যু হয় জুবাইরের। এর 1 সপ্তাহ পর হামের টিকা দিতে ফোন করেন এক স্বাস্থ্যকর্মী। কারণ এর আগে টিকা না থাকায় ফেরত দেয়া হয় জুবাইরকে। ওষুধ নাই বিধায় আমরা পরে আর যাই নাই। তো 9 মাসের টিকাও নেওয়া হয় নাই, 15 মাসের টিকাও নেওয়া হয় নাই। মানে হামের টিকা যেটা ওইটাই নেওয়া হয় নাই। টিকা দেয় বাসায় বাসায় আইসা দেওয়া যায় না। উনি ফোন দিচ্ছিল, ফোন দিয়ে বলছিল যে জুবাইরের 9 মাসের টিকাটা নিত। তো আমরা বলছি জুবাইর তো আর নাই। হামে মারা যাওয়া অনেক শিশুর গল্পই এমন। টিকা নিতে গেলে ফেরত দেয়া হয়েছে। কোনো শিশুর অসুস্থতা থাকায় টিকা নিতে পারেনি, পরে আর সেই টিকা নেওয়া হয়নি। মৃত্যুতে চুকাতে হয় যার মূল্য। আমার সবসময় দুঃখবোধ হয়। আমার মনে হয় যে যদি হামের টিকাটা দেওয়া থাকতো, আমার সন্তান কোনোদিন এভাবে চলে যেত না। যে খোঁজটা আপনারা এখন নিচ্ছেন না, সে খোঁজটা যদি যখন টিকাগুলো আসে না তখন যদি একটু খোঁজগুলা নিতেন না, আজকে আমাদের সন্তানগুলা আমাদের কোল ছাড়া হয় না ভাইয়া। যখন আমরা মাসের পর মাস গেছি ওনাদের কাছে, তখন বলছে টিকা আসে নাই। তখন যদি টিকাগুলো দেওয়া হতো, আজকে আমাদের সন্তান আমাদের কোলে থাকতো। এতটুকু বাচ্চাকে কবরে যাওয়ার কথা ভাইয়া, কোন মা কি পারে সেগুলো মানতে? চোখের সামনে তার বাচ্চাটা আইসিইউ থেকে মারা যায়। টিকা দিতে 1 বার 2 বার 3 বার গেছি, অর্থাৎ 2-3 মাস পর এরকম গেছি, কিন্তু যাওয়ার পরে আমরা টিকা দিতেই পারলাম না এক পর্যায়ে। তো এর মধ্যে তো আবার এই হামের প্রকোপ বেড়ে গেল, আমাদের বাচ্চা আক্রান্ত হলো এবং আমার বাচ্চাটা আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই কারণের উপরই। এবছর হামে প্রথম মৃত্যু রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছে 47 জন। তাদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে 29 জনের টিকা নেয়ার বয়সই হয়নি। বয়স হলেও টিকা পায়নি 13 জন, আর 1 ডোজ করে পেয়েছে 2 জন।
1 মাসের শিশুও মারা গেছে হামে। মায়েরা তো প্রথম দিকে কেউ বুঝতেই পারে না যে এটা হাম হইতে পারে। তারা মনে করেছে সিজনাল জ্বর বা শীতের পরে গরমটার থেকে জ্বরটা আসছে, বুঝতে পারে না। যার ফলে এই ডাক্তার সেই ডাক্তার, গ্রামের ওগুলা করে এত বেশি খারাপ করে ফেললো যে একদম কাশিটা খুব বেশি হয়ে গেল, কাশির থেকে নিউমোনিয়া হয়ে বাচ্চা অতিরিক্ত খারাপ হয়ে মারা গেল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে হামে মৃত্যুর 51 ভাগ 9 মাস বয়সের আগেই, আর 44 ভাগের মৃত্যু হয়েছে 9 মাস থেকে 4 বছরের মধ্যে। মারা যাওয়া অনেকেই অপুষ্টির শিকার এবং আগে থেকেই অন্য রোগে আক্রান্ত ছিল। 2 ডোজ টিকা পাওয়া কোনো শিশুর হামে মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। মায়ের আন্ডার নিউট্রিশন, বাচ্চার আন্ডার নিউট্রিশন, বাচ্চার ব্রেস্টফিডিং এর অভাব, এই সবগুলো মিলিয়ে কিন্তু আসলে একটা বাচ্চার ইমিউনিটি গ্রো করে। তো আমাদের এই যে সমাসের আগেই যে প্রোটেকশনটা আমরা গ্যারান্টেড ধরে নিচ্ছি, এটা তো গ্যারান্টেড না। এটা তো নির্ভর করছে সে ব্রেস্ট ফিডিং পাচ্ছে কিনা এবং সেই ব্রেস্ট ফিডিংয়ে যথেষ্ট নিউট্রিশন রয়েছে কিনা। তো এই জন্য আন্ডার এইজ চিলড্রেন আক্রান্ত হওয়াটাতে অবাক হওয়ার কিছু নেই। দেশে হামের টিকা দেয়া হয় 9 ও 15 মাস বয়সে। টিকা দেওয়ার বয়স এগিয়ে আনা হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আপিলের উপর শুনানি 16 জুন দিন ধার্য করা হয়েছে। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল শুনানি শুরুতেই অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পৃথক সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত চান। সংক্ষিপ্ত শুনানি শেষে হাইকোর্টের রায় স্থগিত করে পূর্ণাঙ্গ আপিলের উপর শুনানির দিন ধার্য করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানান, বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়েছে। রায় স্থগিত না হলে প্রশাসনিক জটিলতা হতো, এমনটাও জানান তিনি। এর আগে 7 এপ্রিল হাইকোর্ট 185 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। পরে 21 মে রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের 116 অনুচ্ছেদের সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। সকালে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিভিন্ন ব্যানার, প্লেকার্ড হাতে অবস্থান নেয় তারা। দাবি করেন চেয়ারম্যানের নিয়োগ বাতিল করতে হবে, সুরক্ষা দিতে হবে আমানত গ্রাহকের স্বার্থ সুরক্ষা। বলেন, খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় গ্রাহকরা আমানত নিয়ে শঙ্কায় পড়েছেন। এই নিয়োগের ফলে ব্যাংক লুটেরাদের হাতে চলে যাবে অর্থ পাচারের শঙ্কা আছে। শরিয়া আইন জানেন এমন কাউকে এই ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। নতুন চেয়ারম্যান যদি ইসলামী ব্যাংকে আসে, আমরা সাধারণ গ্রাহক, আমাদের আমানত খেয়ানত হবে, এটাই স্বাভাবিক। যে লোক ব্যাংকের প্রধান হবে সে যদি ঠিক না থাকে, তো ব্যাংকের বাকিরা তো অটো নষ্ট হইতে থাকবে আস্তে আস্তে। ইসলামী ব্যাংক আমাদের ব্যাংক, আমরা তিল তিল করে এই ব্যাংক গড়ে তুলেছি। কয়েকটা ব্যাংক এমনি ধ্বংস হয়ে গেছে, আমরা চাই না ইসলামী ব্যাংক ধ্বংস হোক। এমপিদের ব্যক্তিগত সহকারীরা গণতন্ত্রের প্রতীক, সংসদকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলার গুরুদায়িত্ব তাদের ওপর, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এই মন্তব্য করেন তিনি। এ সময় বাজেট নিয়ে পরিষ্কার ধারণা রাখতে সহকারীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, উন্নয়ন ব্যয়, রাজস্ব ব্যয়ের মতো বিষয়ে সহকারীদের স্পষ্ট ধারণা থাকতে হবে। সংসদ সদস্যদের সদ্বুদ্ধি দেওয়ার পরামর্শও দেন তিনি। বলেন, সংসদ সদস্যদের সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব সহকারীদের। এলাকার মানুষদের কি করণীয় সেটি জানার ব্যাপারেও জোর দেন চিফ হুইপ। বিরোধী দলীয় এমপি সহকারীদের বলেন, সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার দায়িত্বও তাদের। সংসদ সঠিকভাবে চললে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। এমপি হিসেবে বিল্ড আপ করার দায়িত্ব আপনার। আপনি খারাপ পথে নিতে পারেন, ভালো পথে নিতে পারেন। আপনি কি এমপি হিসেবে অনেক লোকের সাথে কথা বলবেন, আপনারা যদি এসে বলেন স্যার এটা তো করা যায় না, অমনি স্যারে করবে না, স্যার এটা করা উচিত, অমনি স্যারে করে। এটার পরে 90% ক্ষেত্রে হয় বা 70% ক্ষেত্রে হয়তো নিজের এমপি হিসেবে খারায়। আপনারা সেইটা গাইড করেন। যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে নদী ভাঙন। জামালপুর ইসলামপুর উপজেলার মুন্নিয়া দ্বীপচরে প্রতিদিনই নদী গর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এই ভাঙন থামাতে প্রয়োজন বৃহৎ আয়োজন, যা এখন করার সুযোগ নেই। তবে স্থানীয়রা নদী ভাঙন ঠেকানোর ব্যবস্থা নিলে সেখানে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা।
দরবেশ আলী ও রোশন আরা দম্পতি এই সংসার গড়েছেন 25টি বছর ধরে। চোখের সামনে যমুনায় বিলীন হতে যাওয়া ভিটা থেকে ঘর ভেঙে নিয়ে যাচ্ছেন তারা। এখন তাদের সবচেয়ে বড় প্রশ্ন, মাথা গোঁজার ঠাঁই হবে কোথায়? আমাদের সুখের সংসার ছিল, নদী ভাঙ্গার বিরুদ্ধে আমরা থাকতে পারতেছি না। এখন আমরা অনেক কষ্টে বিড়া বাড়ি ত্যাগ করবেছি। এখন আমরা কই যাবো না যাবো নিজেও কইতে পারি না, আল্লাহ ছাড়া। মনের আক্ষেপ দুঃখ বুঝেন নাই, তো কষ্ট করে বাড়ি ঘর করলাম, থার বসে থইল না। অর্ধশত বছরের মন্নিয়া দ্বীপচর 1.5 বছরের নদী ভাঙনে আজ অস্তিত্ব সংকটে। গত 2 মাসে শতাধিক বসতভিটা গেছে নদীতে। প্রায় 400 মিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। ঝুঁকিতে বিদ্যালয়, বাজার, মাদ্রাসা, মসজিদ, সৌরবিদ্যুৎ প্রকল্প ও বিদ্যুতের খুঁটি। এই বিজি ভিটা দ্বারা আছে, এটা হলো 35 বছরের ভিটা। এরপর থেকে ভাঙতেই আছে ভাঙতে এই পর্যন্ত আসছে। আগের ভিড়ে ভাঙে এই জায়গা 6 মাস ধরে আসি আমি এই জায়গা থেকে ভাঙিয়ে না আর অন্য জায়গা জানি। সরকারের কাছে অনেক মানববন্ধন করলাম, অনেক চেষ্টা করলে কোনো কিছু হচ্ছে না। সরকারি সহায়তা না পেয়ে নিজেরাই অর্থ তুলে ও প্রবাসীদের সহযোগিতায় জিওব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছিল চরবাসী। তবে অর্থ সংকটে বন্ধ হয়ে আছে সেই চেষ্টাও। আমরা যে টাকা উঠাইছিলাম এই টাকা বস্তা কেনার পরে আমাদের কাজ করব, এই টাকা আমাদের এলাকার নাই। 6 মাস ধরে চেষ্টা করতেছি, এনে আমাদের কোনো কাজ হইতেছে না, জায়গা যাইতে আছি। এই ভাঙন থামাতে প্রয়োজন বৃহৎ আয়োজন, যা এখন করার সুযোগ নেই বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে স্থানীয়রা নদী ভাঙন ঠেকানোর ব্যবস্থা নিলে সেখানে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। নেক্সট কাজের পরে মরফোলজিক্যাল বিহেভিয়ার, হাইড্রোলজিক্যাল বিহেভিয়ারগুলোও টোটাল হিস্টোরি অ্যানালাইসিস করে এবং তারপর প্রকল্প নিতে হবে। আদারওয়াইজ ছোটোখাটো কাজ করে এখানে অর্থ ব্যয় ছাড়া খুব একটা ফলপ্রসূ পাওয়া যাবে না। নদীর সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষগুলোর একটাই দাবি, স্থায়ী বাঁধ ও নদী শাসনের মাধ্যমে বাঁচিয়ে রাখা হোক মন্নিয়া চরকে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ভাঙতে ভাঙতে কয়েক ভাগে বিভক্ত পশ্চিমবঙ্গের হালের প্রভাবশালী দল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় বিদ্রোহের পর এবার লোকসভাতেও ফাটল দেখা দিয়েছে মমতা ব্যানার্জির দলে। বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এনডিএকে সমর্থনের ঘোষণা দিয়েছে লোকসভার আরও 20 এমপি, যার অর্থ পার্লামেন্টের নিম্নকক্ষে মমতার অনুগত রইল আর মাত্র 8 এমপি। অন্যদিকে ভিন দলের এমপিকে দলে ভিড়িয়ে প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার পথে এনডিএ সরকার। একসময় ছিলেন ভারতের সফলতম রাজনীতিবিদদের একজন। নিজ হাতে গড়া দল তৃণমূল কংগ্রেসেরও ছিল তুমুল জনপ্রিয়তা। ভোটে হারার পর থেকে যেন তার সবই বিলীন হচ্ছে ধীরে ধীরে। ভারতীয় রাজনীতির চিরচেনা সুর, বিদ্রোহ আর দল পরিবর্তনের জোয়ারে গা ভাসিয়েছেন মমতা ব্যানার্জির দীর্ঘদিনের অনুসারীরা। এর মধ্যে লোকসভার 20 এমপি আপন করে নিয়েছেন ক্ষমতাসীন জোট এনডিএকে, যেখানে রয়েছেন বারাসাতের এমপি কাকলি ঘোষ দস্তিদার, বীরভূমের শতাব্দী রায় সহ অরূপ চক্রবর্তী, শর্মিলা সরকার, জুন মালিয়ার মতো আলোচিত নেতা নেত্রীরা। বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে তিনি বসে তিনি তাদেরকে বলেন, আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন, রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করুন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে বাংলার উন্নয়ন করবে। দলে থেকেও যাদের না থাকার মতো থাকে, অন্য কাউকে সাপোর্ট করে, তখন তাদের নৈতিক দায়িত্ব নিয়ে সুখেন্দু শেখর রায় যেমন পদত্যাগ করেছিলেন, তেমনি সবাইকে পদত্যাগ করা উচিত। লোকসভায় তৃণমূলের এমপি সংখ্যা 28, এখন তা নেমে দাঁড়িয়েছে মাত্র 8 জনে। অনুগতদের মধ্যে রইল অভিষেক ও কল্যাণ ব্যানার্জি, সৌগত রায়, সায়নী ঘোষ, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদের মতো এমপিরা। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখন মোটা দাগে 3 ভাগে বিভক্ত, যার এক পক্ষ বিধানসভার নেতা ঋতব্রতপন্থী, আরেক পক্ষ এনডিএ জোটপন্থী আর সর্বশেষটি মমতার অনুগতরা। তৃণমূল শিবিরের দলবদলের জেরে লোকসভায় রীতিমতো বাজিমাত করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 292 থেকে এখন সরকারি দলের আসন সংখ্যা দাঁড়াচ্ছে 312-তে, অর্থাৎ পার্লামেন্টের 2/3 362 আসন অর্জনের পথে আরও এক ধাপে গেল মোদী সরকার। और अब सांसदों ने भी ये निर्णय लिया है कि वो तृणमूल कांग्रेस। টিএমসির এমপিরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। মমতা ব্যানার্জি তার ভাইপোকে নিয়ে আচ্ছন্ন, এ কারণেই দল তার হাত থেকে ফসকে যাচ্ছে। তার উচিত ভাতিজার চেয়ে দলকে বেশি প্রাধান্য দেয়া। परंतु हाँ, ये पुत्र मोह में
লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে সহজেই যে কোনো আইন প্রণয়ন ও পাশ করাতে পারবে বিজেপি সরকার। অনিক রহমান, যমুনা নিউজ। 2025 সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের কাফের বর্ষসেরা পুরুষ রেফারি ওমর আতানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ, কিন্তু কেন তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দায়িত্ব পাওয়া প্রথম সোমালিয়ান রেফারি হওয়ার পথে ছিলেন ওমর আতানের, সেই জন্য যুক্তরাষ্ট্রের বিমানে উঠেছিলেন এই 34 বছর বয়সী রেফারি, কিন্তু মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় তাকে। ঠিক কেন যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হলো না ওমরকে তা জানায়নি যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত কয়েকটি দেশের একটি সোমালিয়া, হয়তো সে কারণেই ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে। এদিকে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আরতানকে এবার বিশ্বকাপের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। দুপুরে বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘণ্টায় খবর নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। সাথেই থাকুন।